প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা যে যেখান থেকে আমাদের এপিসোডটা শুনছো তাদের সকলকে একসাথে স্বাগত জানাচ্ছি। হতে পারে আমাদের কলকাতা থেকে, কিংবা আসানসোল, দুর্গাপুর, মেদিনীপুর থেকে, বা পাশের দেশ বাংলাদেশ থেকে। সকলকেই একসাথে স্বাগত জানাচ্ছি, কারণ বাংলাদেশের অনেক মানুষ আমাদের এই ঘটনাগুলো শোনেন, কারণ দিন শেষে আমরা সবাই বাঙালি। আজ প্রেত চক্রের 109 নম্বর এপিসোডে তোমাদের জন্য দুটি ঘটনা রেখেছি। প্রথম ঘটনাটা একটা জিনের ঘটনা, আর দ্বিতীয় ঘটনা সম্পর্কে আজও কিছু বলবো না। পুরো ঘটনাটা শুনে দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ঘটনাগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড, গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। শুভ ভাই, আজ তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। আমার নাম মাসুদ রানা, বাংলাদেশ, সিলেট থেকে। আজ আমি আমার জানা একটা ঘটনা তোমার সাথে শেয়ার করতে চাই। ঘটনাটা আমার মেজ মামার সাথে ঘটেছিল। উনি এখন আর বেঁচে নেই। ঘটনাটা অনেক আগে ঘটেছিল, তখন আমি একদম ছোট। মাত্র কয়েকদিন আগে কথায় কথায় মামা মারা যাওয়ার কারণটা মায়ের কাছে জানতে চাইলে মা পুরো ঘটনাটা আমায় বলে, তাই ভাবলাম তোমার সাথে শেয়ার করি। আমার মামার বাড়ি ছিল পটুয়াখালীর কোনো একটা জায়গায়। মামার বাড়ির আশেপাশে অনেক ফাঁকা জায়গা ছিল। বাড়ির পেছন দিকে একটা বেশ বড় বাগান ছিল। ওই বাগানে আশেপাশের ঘরের ছেলেরা খেলা করত, সন্ধ্যায় আড্ডা মারত, পিকনিক করত। তা যাই হোক, আমার মেজ মামার ঘরটা ছিল ওই বাগানের দিকে। মাথার কাছে জানলাটা খুললে ওই বাগানে যেই জায়গায় বসে সবাই আড্ডা মারত ওই জায়গাটা দেখা যেত। তখন সবে সবে মামার বিয়ে হয়েছে। একদিন রাতে মামা আর মামি দুজনে শুয়ে আছে। খুব গরম পড়েছে, তাই মাথার কাছে জানলাটা খুলে রেখেছিল। তখন রাত 12টা নাগাদ বাইরে থেকে একটা কান্নার আওয়াজ মামির কানে আসে। মামির ঘুম ভেঙে যায়। মামি তখন মামাকে ডেকে তোলে। ঘুম থেকে উঠে বুঝতে পারে শব্দটা জানলার বাইরে দিয়ে আসছে। জানলার বাইরের দিকে তাকিয়ে দেখে একটা বাচ্চা ছেলে বাগানের দিকে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মামা কয়েকবার ডাকলো, কিন্তু ওই ছেলেটা কোনো পাত্তাই দিল না। মামা মনে মনে ভাবলো, হয়তো বাড়িতে বাবা পিটিয়েছে, এই কারণে এখানে বসে কাঁদছে। এই ভেবে মামা মামি দুজনে আবার শুয়ে পড়ে। এই রকম ঘটনা পরপর কয়েকদিন চলতে থাকে, আর ওই কান্নার আওয়াজটাও ততদিনে যেন বাড়তে লাগলো। কান্নার আওয়াজে মামির রোজ ঘুম ভেঙে যায়, আর তারপরে আর রাতে ভালো করে ঘুম হয় না। এই রকম একদিন রাতে ওই কান্নার শব্দে মামির ঘুম ভেঙে যায়। ওই দিন মামি খুব রেগে যায়। রেগে গিয়ে মামাকে ডাকে। মামাও ওই দিন খুব রেগে যায়। রেগে গিয়ে ওই ছেলেটাকে খুব গালাগালি করে। তাও যখন ওই ছেলেটা ওইখান থেকে যাচ্ছে না, তখন মামা হাতের কাছে একটা পানির বোতল ছিল। ওই বোতলের ঢাকনা খুলে কিছুটা পানি ওই ছেলেটার গায়ে ছুঁড়ে মারে। তখন ওই ছেলেটা মামার দিকে একবার ঘুরে তাকায়, তারপর সেখান থেকে চলে যায়। এরপর থেকে আর কোনোদিন ওই ছেলেটাকে রাতে সেখানে দেখতে পায়নি। এরপরে একদিন রাতে মামা ও মামি দুজনে একটা স্বপ্ন দেখে একটা ছোট ছেলে, মুখটা অনেকটা ছাগলের মতন, বেশ রেগে তাদের দিকে তাকিয়ে আছে। বলছে, তোরা আমায় গালি দিয়েছিস, আমার গায়ে পানি ছুঁড়ে মেরেছিস, আমি একদিন এর বদলা নেব, ঠিক নেব। এই বলে বাচ্চাটা চলে যায়। এরপর থেকে তেমন কিছু হয়নি। মাসখানেক পরে মামি প্রেগনেন্ট হয়। পরে মামিদের ঘরে একটা মেয়ে হয়। বেশ আনন্দেই কাটছিল দিনগুলো। মেয়ের যখন 1 বছর বয়স হয়, এরপর থেকে একটা ব্যাপার সবাই খেয়াল করে। বাচ্চাটাকে যদি কেউ একটা ঘরে রেখে আসে, কিছুক্ষণ পরে বাচ্চাটা আর ওই ঘরেই থাকে না। ওই বাচ্চাকে অন্য ঘরে বা অন্য কোথাও পাওয়া যেত। যদি ঘর বন্ধ করে রাখা হয়, তাহলেও কিভাবে যেন অন্য ঘরে চলে যেত, অথচ ও ঠিক করে হাঁটতেই পারত না। এটা নিয়ে সবাই খুব চিন্তিত ছিল। একদিন কি হলো, পুরো বাড়ি খুঁজেও বাচ্চাটাকে কোথাও পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখুঁজির পর মামাদের বাড়ির উঠানে একটা মাঝারি সাইজের আম গাছ ছিল। ওই আম গাছের উপর ওকে পাওয়া গেল। এই ঘটনার পর বাড়ির লোকের মনে হলো এটা কোনো সাধারণ ব্যাপার নয়, কিছু একটা অলৌকিক ঘটনা ঘটছে। তারপরে সবাই আলোচনা করে বেশ নামকরা একটা কবিরাজকে ডেকে আনা হলো। কবিরাজ মামার বাড়িতে এসে যখন ওই বাচ্চাটাকে দেখলো, দেখেই বলল, এই বাচ্চার উপর জিনের আছর আছে। তখন সবাই বলল, এত ছোট বাচ্চার উপরে জিনের আছর? শুনে কবিরাজ বলল, জিন যে কোনো বয়সের মানুষকে আছর করতে পারে। তাছাড়া ব্যাপারটা বুঝতে আমার কিছুটা সময় লাগবে। কি কারণে এমন হচ্ছে সেটা আগে জানতে হবে। তার জন্য আমায় আসনে বসতে হবে। আজ রাতে আমি আসনে বসব, কাল তোমাকে সব জানাবো। এই বলে চলে যায়। পরদিন কবিরাজ আবার আসে, এসে বলে, আমি গতকাল রাতে আসনে বসেছিলাম। তারপর মামা এবং মামিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোরা একটা কথা আমায় বল, তোরা কি কোনোদিন কোনো বাচ্চা ছেলেকে আঘাত করেছিলিস কিংবা কোনো রকম খারাপ কথা বলেছিলিস? তখন মামা বলে, না, আমরা তো কোনোদিন কোনো বাচ্চাকে খারাপ কথাই বলিনি, আঘাত করা তো দূরের কথা। তখন কবিরাজ আবার বলে, ভালো করে মনে কর, আজ থেকে কয়েক বছর আগে এইরকম কোনো ঘটনা কি ঘটেছিল? তখন মামি বলে, হ্যাঁ, তখন আমাদের সবে বিয়ে হয়েছে। একটা ছেলে কান্না করতো জানলার বাইরে। একদিন মামা বিরক্ত হয়ে তার দিকে জল ছুঁড়ে মারে আর কিছু খারাপ কথাও তাকে বলে। এই কথা শুনে কবিরাজ বলে, তোমরা যে বাচ্চার দিকে পানি ছুঁড়ে মেরেছিলে ওটা কোনো মানুষের বাচ্চা ছিল না, ওটা ছিল একটা জিনের বাচ্চা। সে এখন তোদের উপর প্রতিশোধ নিতে চায়, তাই তোদের বাচ্চার উপর আছর করেছে। এই কথা শুনে মামা জিজ্ঞাসা করলো, তাহলে কি করলে আমাদের মেয়ে ভালো হয়ে যাবে? তখন কবিরাজ বলল, একটা উপায় আছে, কিন্তু সেটা বেশ ভয়ানক। তুই কি সেটা করতে পারবি? মামা তখন বলে, হ্যাঁ পারবো। তারপর কবিরাজ বলে, ঠিক আছে, তাহলে আজ রাত 12টার পর যখন আমি আসনে বসবো তখন তুই এখানে যে কবরস্থান আছে সেখানে গিয়ে সদ্য দাফন করা হয়েছে এমন একটা কবর খুঁড়ে সেই লাশের কাফনের কাপড় কিছুটা কেটে আনবি আর ওই কবরের থেকে এক মুঠো মাটি নিয়ে আসবি। এই কথা শুনে প্রথমে মামা খুব ভয় পেয়ে যায়। তারপরে কবিরাজ বলে, তোর সঙ্গে আমি একজন লোক দিয়ে দেব, সেই তোর সঙ্গে যাবে। তারপর ওই দিন রাতে কবিরাজ যখন আসনে বসে, তারপর মামা একটা কোদাল এবং একটা ছুরি নিয়ে কবরস্থানের দিকে রওনা হলো। কবরস্থানটা বিশাল বড়। পেছনের দিকে একটা পাঁচিল টপকে ভেতরে ঢুকে সদ্য দাফন করা হয়েছে এমন একটা কবর খুঁজতে থাকলো। খুঁজে পেলে সেই কবর খুঁড়ে লাশের থেকে কিছুটা কাফনের কাপড় আর এক মুঠো মাটি নিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা দিল। বাসায় এসে কাফনের কাপড়ের টুকরো আর কবরের মাটি, এই দুটো জিনিস কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ সেই মাটি এবং কাফনের কাপড়ের টুকরো দিয়ে কিছু ক্রিয়া করে। তারপর একটা তাবিজ বানিয়ে মামার হাতে দেয় আর বলে, তাবিজটা তোর মেয়ের গলায় পরিয়ে দিবি, তাহলে সেই জিনের আছর কেটে যাবে। তারপর মামা সেই তাবিজটা ওই রাতেই তার মেয়ের গলায় পরিয়ে দেয়। তারপর থেকে আবার সবকিছুই আগের মতো হয়ে যায়, সবকিছুই আবার ঠিকঠাক চলছিল। কিন্তু এর কয়েক বছর পর আমার মেজ মামা অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়ার কয়েকদিন পর মামি একটা স্বপ্ন দেখে একটা ছোট ছেলে মামিকে বলছে, তোর জামাই আমার গায়ে পানি ছুঁড়ে মেরেছিল, তাই তাকে মেরে আজ বদলা নিলাম। মামার মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, খুব বেশি মামার বাড়ি যাওয়াও হয় না। এই ছিল পুরো ঘটনাটা। আশা করছি তোমার ভালো লাগবে। তোমার জন্য অনেক ভালোবাসা বাংলাদেশ থেকে। শেষ করলাম, মাসুদ রানা। মাসুদ কিন্তু খুব সুন্দর করে ঘটনাটা সাজিয়ে গুছিয়ে লিখে পাঠিয়েছে, তাই মাসুদকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে আমাদের ঘটনাগুলো শোনেন, ঢাকা, গাজীপুর, চিটং, সিলেট, আরও অনেক জায়গা থেকে। কিন্তু অনেকেই জানো বাংলাদেশে এখন কোটা আন্দোলন চলছে, তাই ওখানকার ইন্টারনেট বন্ধ ছিল।
এখন সব কিছু আবার ঠিক হচ্ছে। যাই হোক, মাসুদের পাঠানো ঘটনাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর নতুন যারা আমাদের চ্যানেলটা ভিজিট করছো তাদের যদি আমাদের ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ অনেক কষ্ট করে একটা এপিসোড রেডি করতে হয়। এই ঘটনাগুলো শুনে যদি তোমাদের মনে হয় তোমাদের কাছে কোনো সত্যি ভৌতিক ঘটনা আছে, সেই ঘটনাগুলো খুব সহজে তোমরা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। মেল করতে পারো আমাদেরকে prechchakra23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো আরও একটা ঘটনা আছে, সেটা এবার শুনে নেওয়া যাক। নমস্কার ভাইয়া, আমি রেখা খাতুন, বাংলাদেশ রংপুর থেকে। আমি আজ যে ঘটনাটা তোমায় পাঠাচ্ছি সেটা আমার একটা ভাবির সাথে ঘটেছিল। এখনো ঘটনাটা মনে করলে আমার চোখের সামনে ভেসে ওঠে। আমার চাচাতো ভাইয়া বাড়ির অমতে গিয়ে ভাবিকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে। আমার ভাবি ছিল অসম্ভব সুন্দরী এবং মাথা ভর্তি চুল। এতটা সুন্দরী ও গুণবতী মেয়ে হওয়ায় আমাদের বাড়ির সবাই ভাবিকে মেনে নেয়। ভাবির মা বাবা কেউ ছিল না, ছোটবেলায় মারা গেছে। ভাবি তার চাচুদের কাছে মানুষ হয়েছে। ভাবিকে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসত। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় একটা আশ্চর্য ঘটনা। ভাবি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যেত, পাগলের মতন আচরণ করতে লাগলো। ভাবি ঘরে একা একা বসে কান্না করত এবং পাশের পুকুরের কাছে ছুটে যেত, বলতো, ওই তো ওরা আমাকে ডাকছে, আমাকে ডাকছে, ওখানে যেতে বলছে। তখন বাড়ির সবাই মিলে বোঝানোর চেষ্টা করত যে ওখানে কেউ নেই। তো একদিন বিকালে বাড়ির সবাই মিলে ভাবিকে নিয়ে গেছে মেলা দেখতে। এখন মেলা দেখে আসার পথে যে রাস্তাটা পড়তো সেখানে ছিল বাঁশঝাড়। রাস্তার দু সাইড দিয়ে বাঁশঝাড়। আমরা বাড়ির সবাই মিলে মেলা দেখে একসাথে বাড়ি ফিরছি। তখন আমার ফুপি ভাবিকে বলছে, তুমি এখন আমাদের মাঝখানে এসো আর রাস্তা দিয়ে কোনো জিনিসে হাত দেবে না। বারণ করা সত্ত্বেও ভাবি তখন কি করলো, কারোর কোনো কথা না শুনে একটা বাঁশ গাছের পাতা ধরে টান দিল। সঙ্গে সঙ্গে কোথার থেকে একটা বিড়াল এসে বীভৎস জোরে কাঁদতে কাঁদতে আমাদের সামনে দিয়ে চলে গেল। এখন আমরা সবাই বাড়ি এসেছি। বাড়ি আসার পরে জামা কাপড় চেঞ্জ করতে গেছে ভাবি। হুট করে ভাবির ঘর থেকে জোরে চিৎকারের আওয়াজ পাচ্ছি এবং কান্না করছে। সঙ্গে সঙ্গে বাড়ির সবাই দৌড়ে গেছি ভাবির ঘরে, যে কি হলো দেখে গিয়ে। ভাবি ওখানে চিৎকার করছে আর কান্না করে করে বলছে, ওই তো আমাকে ডাকছে, আমাকে নিতে এসেছে, আমি ওর সাথে যাব। তখন সবাই তাকে বোঝাচ্ছে যে দেখো ওখানে কেউ নেই। টর্চ মেরে দেখাচ্ছে যে পুকুরের পাশটায় কেউ নেই। কিন্তু ভাবি কিছু কথা শুনতেই চাইছে না। সে তার মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। এখন এই অবস্থা বেগতিক দেখে আমার ফুপা সে একজন বড় হুজুরের কাছে যায় তাকে আনতে। কিন্তু বড় হুজুর কারোর বাড়ি যেতেন না। তিনি আমার ফুপাকে একটা পানি পড়া দেয়, বলে এটা গিয়ে তাকে খাওয়াও আর তার মাথায় ছিটিয়ে দাও। এখন ফুপা বাড়ি এসে ভাবির মাথায় ওই জলটা ছিটিয়ে দেয়। জল ছিটিয়ে দেওয়ার পর ভাবি আরও উত্তেজিত হয়ে যায়। সে আরও জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তার মাথার চুল অনবরত ছিঁড়ে যাচ্ছে আর বলছে, তোরা কেন আমার মাথায় এই পানিটা দিবি? আমার সহ্য হচ্ছে না। এখন এই রকম অবস্থা দেখে ফুপু তখন বলে, ঠিক আছে, আমি তোমার মাথা ধুয়ে দিচ্ছি। তার মধ্যে আমাদের পাশেই একজন চাচু থাকতেন। তিনি আবার একটু ওঝা কবিরাজি করেন। তিনি চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে ছুটে এসেছেন যে কি হয়েছে ওই বাসায় দেখে আসি। এসে দেখে ভাবি এইরকম করছে। এখন উনি যেই ঘরে ঢুকেছে, ভাবি তখন তার চৌকি থেকে একটা কাঠের টুকরো নিয়ে সেই চাচুর দিকে ছুঁড়ে মেরেছে এবং চাচুর এমন জোরে লেগেছে সে ওখানেই বসে পড়েছে। তো চাচু তখন ওইখান থেকে চলে যায় এবং তিনি আমার ফুপাকে ডেকে বলে যে এর মধ্যে কোনো খারাপ আত্মা ভর করেছে। ফুপি বৌদির মাথা ধুইয়ে দেয় এবং মাথা ধুয়ে দেওয়ার পর সে আস্তে আস্তে শান্ত হয়ে যায় এবং সেই রাতের মতো আর কোনো উপদ্রব করে না। পরদিনও সেই সন্ধ্যা হলেই একই অবস্থা, কান্নাকাটি এবং দৌড়ে পুকুরে চলে যাওয়া। এই একই জিনিস বাড়ির লোক প্রত্যেক দিন আর সহ্য করতে পারছিল না। তখন তারা পাশের গ্রামের একজন ওঝাকে
ডেকে নিয়ে আসে এবং ওঝাকে দেখে ভাবি সেই একই রকম প্রতিক্রিয়া করে। কিন্তু সেই ওঝা এসে ভাবির গায়ে মন্ত্রপুত জল ছেটায় এবং আস্তে আস্তে ভাবি শান্ত হয়ে যায়, একটা জায়গায় স্থির হয়ে বসে। তখন ওই ওঝা ভাবির শরীরে থাকা জিনটাকে ভাবির শরীরে উপস্থিত করে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে কেন এখানে এসেছে, কি চায়। তখন সে বলে যে তাদের গ্রামে একটা ছেলে ভাবিকে বিয়ের আগে ভালোবাসতো, কিন্তু ভাবির চাচু সেই ছেলেটাকে পছন্দ করত না। তাছাড়াও ভাবি আমার ভাইয়াকে ভালোবাসতো, তাই ভাবি আমার ভাইয়ের সাথে পালিয়ে যায় আর বিয়ে করে। আর সেই রাগে ওই ছেলেটা নাকি ভাবির ক্ষতি করবে বলে ভাবির বিয়ের পর কোনো একদিন রাতের বেলায় এসে ওই পুকুরের ধারে তাবিজ পুঁতে রেখে যায় এবং ভাবিদের উঠানেও তাবিজ পুঁতে রেখে যায়, তাদের রান্নাঘরেও তাবিজ পুঁতে রাখে। ওই ওঝা ভাবির মধ্যে থাকা জিনকে দিয়েই সব জায়গায় তাবিজগুলো তোলায় এবং তুলিয়ে এক জায়গায় জড়ো করে সেগুলোকে পুড়িয়ে ফেলে। তারপর থেকে ভাবি ঠিক হয়ে যায়, কিন্তু কয়েক মাস পর পরই আবার ভাবির ওই রকম হয়। সেই কান্নাকাটি করে নিজের চুল ছিঁড়ে ফেলে। এর মধ্যে ভাবির একটা ছেলেও হয়, কিন্তু ছেলেটা স্বাভাবিক বাচ্চাদের মতন নয়। ভাবির এই রকম কারণের জন্য ভাই আর ভাবির সাথে সেইভাবে সময় কাটাতো না, সে বাইরে কাজ নিয়ে চলে যায়। ভাবি তার শ্বশুর শাশুড়ির সাথে বাড়িতেই থাকতো, কিন্তু হঠাৎ একদিন ভাবি মাথা ঘুরে পড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। তারপর ডাক্তার দেখালে ভাবিকে তার মৃত বলে ঘোষণা করে। হঠাৎই তার মৃত্যু হয়। এটাই ছিল আমার ভাবির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করব তুমি সবাইকে পড়ে শোনাবে। তাহলে কেমন লাগলো আজকে আমাদের 109 নম্বর এপিসোডটা? এই এপিসোডগুলো করতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম লাগে এবং অনেক সময় লাগে। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ যারা ঘটনাগুলো শুনছো এপিসোডটাকে শেয়ার করে দাও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকো। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো ইউনিক ভৌতিক ঘটনা থাকে তাহলে ঘটনাগুলো চটপট লিখে আমাদেরকে মেল করে পাঠিয়ে দাও আমাদের কাছে। কিভাবে পাঠাবে একবার মনে করিয়ে দিই, prechchakro23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের মনোরঞ্জন করা। তাই আশা করবো তোমরা ঘটনাগুলোকে খোলা মনে শুনবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন এপিসোডে বৃহস্পতিবার নতুন কিছু ঘটনার সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।